And just sits on his broke ass. So no, I don't want your number. No, I don't wanna give you mine. And no, I don't wanna meet you nowhere. No, I don't want none of your. হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। মেট্রিবিটির পক্ষ থেকে আমি মেহেদী হাসান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই কমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলোর কম বেশি সবার মাঝে কাজ করে। মেডিকেলে চান্স পাওয়া কঠিন। মেডিকেলে চান্স পেতে কি অনেক বেশি পড়াশোনা করতে হয়? দিনে কয়েক ঘন্টা পড়াশোনা করলে মেডিকেলে চান্স পাওয়া যায়? চান্সের জন্য টেক্সট বুক ভালো নাকি বাজারে প্রচলিত গাইড বুক? মেডিকেলে চান্স পেতে প্রতি বিষয়ে কয়টি টেক্সট বুক পড়তে হয়? মেডিকেলে ভর্তি পরীক্ষার কোন বিষয়ে সবচেয়ে কঠিন প্রশ্ন হয়? আমি ফার্স্ট টাইম, এখন আমার কি করা উচিত? পড়াশোনার উপরে কি চান্স নির্ভর করে নাকি অন্য আরো কিছু আছে? অনেক সিনিয়রদের দেখেছি অনেক পড়েও চান্স পাননি, কিন্তু কেন? কত প্রকার স্টুডেন্ট অংশগ্রহণ করে, কারা চান্স পায়, কেন পায়, কিভাবে পড়লে চান্স হবে? বুঝে বুঝে নাকি মুখস্থ নাকি শর্টকাট টেকনিক? মেডিকেলে চান্স পাওয়া কি খুব কঠিন? কঠিনও নয়, সহজও নয়। এটা তোমাদের মনে হতে পারে এটা আবার কেমন অ্যান্সার? তোমার জন্য আমি এখানে দুটি ব্যক্তি উদাহরণ নিয়েছি। সাপোজ ধরে নাও প্রথম ব্যক্তিটি একটি অবস্থান থেকে 10 মিটার দূরত্বে এবং দ্বিতীয় ব্যক্তি 2 মিটার দূরত্বে অবস্থিত। সেই অবস্থানে পৌঁছানোর পর উভয় ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে এখানে পৌঁছানো সহজ না কঠিন, অবভিয়াসলি প্রথম ব্যক্তিটি বলবে কঠিন, দ্বিতীয় ব্যক্তিটি বলবে সহজ। তাহলে এটি কি আসলেই সহজ নাকি আসলেই কঠিন? এটি নির্ভর করে যে ব্যক্তিটি উত্তর দিচ্ছে তার উপরে। ঠিক সেই রকম ভাবে আমি যদি মেডিকেলে অনেক পরিশ্রম করে চান্স পাই তাহলে আমি বলবো যে মেডিকেলে চান্স পাওয়া কঠিন, এবং যদি খুব সহজে চান্স পাই তাহলে বলবো আরে মেডিকেলে চান্স তো কিছুই নয়। মেডিকেলে চান্স পেতেই খুব বেশি পড়াশোনা করতে হয়। অনেক পড়েও চান্স হয় না, আবার কম পড়েও চান্স হয়। অনেক পড়াশোনা কিন্তু নিয়মিত নয়, পদ্ধতিগত নয়। অনেক পড়ার জন্য অপ্রয়োজনীয় অংশ, সহজ প্রশ্ন উত্তর ভুলে যাওয়া এবং চান্স মিস হয়ে যায়। এদিকে কম পড়াশোনা, নিয়মিত এবং বুদ্ধিদীপ্ত পড়াশোনা। কম পড়ার কারণে মোটামুটি সবগুলো মনে থাকে এবং চান্স হয়ে যায়। দিনে কয়েক ঘন্টা পড়লে চান্স পাওয়া যায়। একটি কাজ একজনের করতে 5 মিনিটও সময় লাগতে পারে, আবার একজনে 1 ঘন্টাও সময় লেগে যেতে পারে। তো তোমরা এরকম অনেক শুনে থাকবে যে মেডিকেলের চান্সের জন্য তোমার 16 ঘন্টা, তোমার 20 ঘন্টা মতো পড়তে হয়। অনেক সময় দেখা যায় 20 ঘন্টা পরেও চান্স মিস হয়ে যায়, 2 ঘন্টা পরেও চান্স হয়ে যায়। তো আলটিমেটলি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি কে কয় ঘন্টা পড়লো তার উপর চান্স নির্ভর করে না। চান্স নির্ভর করে কে কিভাবে পড়লো। চান্সের জন্য টেক্সট বুক নাকি গাইড বুক? 100% কমনের নিশ্চয়তা তো গাইড বইগুলো বাজারে পাওয়া যায়। এটা মনে হতেই পারে সেই বইগুলো পড়লেই তো হয়ে যাবে, তাহলে টেক্সট বুক পড়ে কি হবে? এটাও কিছুটা সঠিক আবার কিছুটা ভুল ধারণা। কেননা যদি সেই গাইডগুলো পড়ো তুমি 100% কমন পাবে, বাট অ্যান্সার করতে পারবে কিনা সেটা ডিপেন্ড করবে তোমার উপরে। জিরো যেমন মূল্যহীন, আমরা জানি যে জিরো যদি কোনো একটি সংখ্যার সঙ্গে বসে তবেই এটা মূল্য। ঠিক সেরকমভাবে গাইড বুককে আমি বলি জিরো এবং টেক্সট বুক অন। তুমি একটি টেক্সট বুক পড়ার পর যদি একটি গাইড বুক পড়ো, দেন আরেকটি গাইড বুক পড়ো, দেন আরেকটি গাইড বুক পড়ো, এভাবে সমানুপাতিক হারে তোমার লেভেলটা বাড়তে থাকবে। চান্সের জন্য কয়টি টেক্সট বুক পড়তে হয়? সাপোজ ধরো তোমার কাছে একটি মাইক্রো এসডি কার্ড রয়েছে, এর নির্দিষ্ট ধারণ ক্ষমতা রয়েছে, এর নির্দিষ্ট ক্যাপাসিটি রয়েছে। ঠিক আমাদের মস্তিষ্ক এইরকম একটি মাইক্রো এসডি কার্ডের মতো কাজ করে। এটি নির্ভর করে তুমি কতটুকু প্রেশার নিতে পারবে। অনেক সময় বিভিন্ন সোর্স থেকে তোমরা চিনতে পারবে যে এক মেডিকেল চান্সের জন্য একটি বই পড়লে হবে না, 3টি 4টি 5টি এরকম বই পড়তে। অনেক সময় দেখা যায় তুমি একটি বই পড়ে যেখানে শেষ করতে পারতেছো না, সেখানে যখন 3টি বই পড়তে যাও তোমার পরীক্ষার হলে যে অবস্থা হয়। প্রতিপক্ষের কোন বিষয়ে কঠিন প্রশ্ন হয়? কঠিন বিষয়টি নির্ভর করে কমন পাওয়ার উপরে। সহজ প্রশ্ন কিন্তু কমন নেই, সেটি তোমার কাছে কঠিন লাগবে, এবং কঠিন প্রশ্নের উত্তরটি তোমার জানা সেটি সহজ লাগবে। চান্সের জন্য মেনলি 2 নম্বরটি, তো যার যে বিষয় কম পড়া হবে তার কাছে সেটি কঠিন নয়। তোমার যদি ফিজিক্স কম পড়া মনে হয় তাহলে তোমার ফিজিক্স কঠিন মনে হবে, যদি তোমার বায়োলজি কম পড়া হয়ে থাকে তাহলে তোমার বায়োলজি কঠিন মনে হবে। সিনিয়র ভাইরা আপু অনেক পরে চান্স পায়নি, কিন্তু কেন? অনেক পরে চান্স না পাওয়ার কারণ হিসেবে আমি যেটি দেখি, পদ্ধতিগত বা বুদ্ধি করে না পড়া, অপ্রয়োজনীয় টপিকস করা, যেটি আমি এর আগে দেখিয়ে দিয়েছি। সৃজনশীল পদ্ধতি, সৃজনশীল পদ্ধতি কিভাবে ইফেক্ট করে এটি জানার জন্য আমাদের যেটি জানতে হবে চান্সের জন্য যা প্রয়োজন। বুদ্ধিদীপ্ত পড়াশোনা, প্রশ্ন উত্তর পারা, কম সময় পারা। তোমরা জেনে থাকবে মেডিকেল একটি প্রশ্ন অ্যান্সার করার জন্য অনলি 30 সেকেন্ড সময় পাওয়া যায়। তো তুমি একটি প্রশ্ন অ্যান্সার করতে তোমার 2 মিনিট সময় লাগাচ্ছ, এইদিকে তোমার অন্য একটি ফ্রেন্ড সেখানে 20 সেকেন্ডে অ্যান্সারটি করতে পারতেছে, তাহলে তুমি বলো কে চান্স পাবে? অন্যদের মতো না হওয়া। তোমরা জেনে থাকবে মেডিকেলে মোটামুটি প্রায় 1 লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং মেডিকেলের সিট অনলি 3,500। তো চান্স পাবে না 90 থেকে 95,000 স্টুডেন্ট। সো তুমি যদি চান্স পেতে চাও অবশ্যই তোমাকে 3,500 স্টুডেন্টের মতোই হতে হবে। সৃজনশীল পদ্ধতি কিভাবে তোমার পরীক্ষা ইফেক্ট ফেলে, এর জন্য আমাদের যেটি জানতে হবে 2011 সালের আগে পরীক্ষা পদ্ধতি এবং 2011 সালে পরে পরীক্ষা পদ্ধতি। 2011 সালের আগে যে সময় সৃজনশীল ছিল না সে সময় তোমরা জানো যে সেই সময়টাতে কেউ মোটামুটি টেক্সট বুক পড়তো না, বিভিন্ন গাইড বুক বা বিভিন্ন স্যারের হ্যান্ডনোট পড়ে এইচএসসি পরীক্ষা দিত। এরপরে এইচএসসি পরীক্ষার পরে যে 3 মাস সময় পাওয়া যেত মেডিকেলের পরীক্ষার প্রিপারেশনের জন্য, জাস্ট টেক্সট বুকটা একটু দেখলেই মোটামুটি চান্স হয়ে যেত। বাট 2011 সালের পর থেকে আস্তে আস্তে চিত্রটি পাল্টে যেতে থাকে। সৃজনশীল হওয়ার জন্য মোটামুটি সবাই টেক্সট বুক পড়ে। তো
তো চান্সের জন্য অন্য কিছু করতে হবে। কীভাবে পড়লে ভালো হবে? বুঝে বুঝে মুখস্থ নাকি শর্টকাট টেকনিক, এটি বোঝার জন্য আমি 3টি পদ্ধতিতে এটি বোঝাবো। প্রস্তুতি সম্পূর্ণ করতে, ভর্তি পরীক্ষায় উত্তর করতে এবং ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে। প্রস্তুতি সম্পূর্ণ করতে বুঝে বুঝে বা মুখস্থ পড়া সহজ। সহজ এই জন্য সহজ কেননা তুমি ইন্টারমিডিয়েটে যেরকমভাবে পড়ে এসেছো ঠিক সেরকমভাবেই আবার পড়বে, বুঝে বুঝে বা মুখস্থ করে যেভাবে পড়ো না কেন। এখানে নতুন কোনো টেকনিক বা নতুন কিছু জানতে হচ্ছে না, বাট এটা বেশি সময় লাগবে। এরপর শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিক কঠিন, এই জন্য কঠিন কেননা তোমরা জেনে থাকবে শর্টকাট টেকনিকের জন্য নির্দিষ্ট কোনো রুলস নেই। একটা টপিক্সের জন্য এক এক রকম শর্টকাট টেকনিক। এটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, আবার অনেকের নতুন জিনিস এটা মজা হতে পারে, বাট এটা এভাবে যদি পড়ো অনেক কম সময় লাগবে। প্রশ্নের উত্তর করতে, বুঝে বুঝে বা মুখস্থ করতে যদি পড়ো তাহলে বেশি সময় লাগবে এবং কনফিউশন হওয়ার একটা চান্স থাকে। সাপোজ ধরো তুমি একটি দোকানে একটি কাপড় কিনতে গেছো, সেই দোকানদার তোমাকে যদি একটি কাপড় বের করে দেয়, তুমি সেটা সহজেই নিতে পারবে। তুমি যদি যখন পড়ো সেই সময়টা তোমার মনে হবে আরে এটা তো আমি পারবো, বাট সেই দোকানদারে যদি তোমাকে সেরকম কাপড়ে আরও 3টি কাপড় বা আরও 5টি কাপড় বের করে দেওয়া হয়, তখন তুমি নিজের কনফিউশনে পড়বে আরে আমি কোনটা নিব। ঠিক সেরকমভাবে একটা সামান্য কাপড় কিনতেই আমাদের এই অবস্থা, পড়াশোনায় কী হয়ে যায়। তুমি যখন বইটি পড়ো তখন মনে হয় আমি তো পারবো, যখন সেই অপশনগুলো যখন প্রশ্ন প্যাটার্নে আসে তখন তুমি এখানে কনফিউশন হয়ে যাও। এই জন্য কনফিউশনের জন্য বেশি সময় লাগে। শর্টকাট টেকনিক কম সময় লাগে এবং কনফিউশন নেই। তুমি যদি সেই কাপড়টি বাসায় সিলেক্ট করে নাও যে আমি এরকম কাপড় কিনবো, এই রঙের কাপড় কিনবো, তুমি দোকানে যাওয়ার পরে দোকানদার যত কাপড়ই দেখতে পাবেন তুমি জাস্ট ওই একটি সিলেক্ট করতে পারবে। এর জন্য শর্টকাট টেকনিক পড়লে অনেক কনফিউশন ছাড়াই কম সময়ে অ্যান্সার করতে পারবে। রিস্ক বলতে অনেকেই বলে যে শর্টকাট টেকনিকে পড়লে বিভিন্ন সমস্যা হয় বা ক্লিয়ার কনসেপ্ট করে পড়ো মেডিকেলে চান্স পাবে, তাদের কথাটা একেবারে মিথ্যা নয়, কেননা এটি নির্ভর করে তুমি কেমন শর্টকাট টেকনিক পড়তেছ। তো শর্টকাট টেকনিকের জন্য বিভিন্ন রুলস, বিভিন্ন টপিকস রয়েছে, আমি সেদিকে না যাই, আমি জাস্ট তোমাদের একটি সূত্র দেখাবো যে সূত্রের সাহায্যে তোমরা যে কোনো টপিকস তোমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে পড়তে পারো। কয়েকটি বাক্য বা কয়েকটি টপিকস একে একটি বাক্যে রূপান্তর করবে এবং একটি বাক্য থেকে একটি শব্দের রূপান্তর, পারলে একটি শব্দ থেকে একটি অক্ষরের রূপান্তর। মেইনলি তোমার কয়েকটি বাক্য থেকে একটি অক্ষর যদি নিয়ে আসতে পারো তাহলে তোমার পড়াটা অনেক সহজ হবে। অনেক সময় দেখা যায় ফুল একটা পেজ পড়তে তোমার 10 মিনিট সময় লাগতেছে, সেই পড়াটা যদি তুমি একটি অক্ষরের মাধ্যমে পড়তে পারো দেখবে সেটা অনলি 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এতক্ষণ অনেক কথা বললাম, আমি এবার প্র্যাকটিক্যালি কিছু দেখাবো যে কিভাবে পড়লে তোমরা পরীক্ষায় পড়াটা সহজে পড়তে পারবে এবং পরীক্ষায় কনফিউশন ছাড়াও অ্যান্সার করতে পারবে। এখানে আমি বইয়ের একটি টপিকস দেখিয়েছি, সঞ্জিত কুমার এবং হাজির স্যারের বই, কেমিস্ট্রি ফার্স্ট পার্টের। তোমরা পড়ে থাকবে তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান। এখানে তোমরা দেখে থাকবে যে এখানে 4টি তীব্র এসিড এবং 4টি ক্ষারের মান দেওয়া আছে প্রশমন তাপের। তো সঞ্জিত কুমার স্যার এবং হাজির স্যারের মানগুলো তোমরা যদি লক্ষ্য করে দেখবে একেবারে 100% মিল। তো তুমি যদি এখানে পড়ো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড এর প্রশমন তাপের মান -57.34 এবং সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড -57.44। এরকমভাবে যদি পড়ো এখানে অনেক সময় যদি প্রশ্ন প্যাটার্ন এসে যায় তোমার এখানে প্যাচ লেগে যায়, যেমন নাইট্রিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপের মান কত। তোমরা আবার এরকমভাবে মনে রাখো, প্রথমে HCl, এরপরে সালফিউরিক অ্যাসিড, এরপর নাইট্রিক অ্যাসিড, আবার HCl, তীব্র ক্ষার, তারপরে এখানে প্রশমন তাপের মান। তাহলে তোমার এখানে কত কিছু মনে রাখা লাগতেছে। তাহলে আমি দেখাবো যে এই টপিকসে তোমরা এক লাইনের মাধ্যমে কীভাবে করতে পারো। তাহলে নাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপের মান কত তোমরা এখান থেকে বের করতে পারবে। তোমরা মনে রাখবে HCl এর জন্য 3 and 4, HCl যেটার সঙ্গে বিক্রিয়া করুক সেখানে আমরা মান পাবো 3 and 4। সো তোমরা দেখে থাকবে HCl দুটির সঙ্গে বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড 3,4, পটাশিয়াম হাইড্রোক্সাইড 4,3। এটা মনে রাখার জন্য আমরা এটি মনে রাখতে পারি যে সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের আকারটা বড়, এই জন্য এখানকার মান অবশ্যই HCl এর জন্য অবশ্যই যেটি মান সেটি হলো 3,4 দ্বারা গঠিত যে কোনো দুটি সংখ্যা। অন্য দুটি এর পরের সংখ্যা, যেমন 3,4 এর পরের সংখ্যা 3,5 এবং 4,3,4 এর সংখ্যা 4,4। তো আমরা এখানে এই দুটি সংখ্যা কিভাবে মনে রাখতে পারি, নাইট্রিক অ্যাসিডের বানান সালফিউরিক অ্যাসিডের চেয়ে ছোট, তাহলে এই দুটি বানানের মধ্যে আমরা 3,5 এটি নাইট্রিক অ্যাসিড এবং 4,4 এটি সালফিউরিক অ্যাসিড, এই পদ্ধতিতে মনে রাখতে পারি। আবার অন্য আরেকটি পদ্ধতি আছে, তোমরা দেখে থাকবে সালফিউরিক অ্যাসিডের শেষে 4, তাহলে আমরা এখান থেকে পড়তে পারি 4,4 এবং নাইট্রিক অ্যাসিডের শেষে 3, তাহলে আমরা এখান থেকে পড়তে পারি 3,5। অবশ্যই এই 3,5 and 3,4 যেন কনফিউশন না হয়ে যায়। তাহলে এখানে যদি প্রশ্ন এসে যায় পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রশমন তাপের মান কত, আমি আগে দেখিয়েছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য 3,4
তো আমরা এখান থেকে দেখে নেব 3-4, ওকে, এটা 2 নম্বর। আর নাইট্রিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের বর্তমান তাপের মান কত? তাহলে এখানে আমরা 3-4 দেখে নিব। 3-4 এটা তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য, তাহলে আমাদের অপশন হয় এখানে 2 নম্বর, নয়তো 3 নম্বর হবে। তো এখান থেকে থাকবে 3, 5 and 4. আমি এর আগে দেখিয়েছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 4, তার মানে এখানে 4, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য, সরি সালফিক অ্যাসিডের জন্য। তাহলে এখানে নাইট্রিক অ্যাসিড 3, 5, এভাবে তোমরা সহজেই করতে পারবে। এরপর আমি আরেকটি টপিক আলোচনা করব, সমষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্য। তাপমাত্রা স্থির রেখে কোনো গ্যাসের চাপ আয়তনের পরিবর্তনকে সমষ্ণ পরিবর্তন বলে। এই পরিবর্তনে প্রয়োজনমতো তাপ সরবরাহ অথবা গ্রহণ করতে হয়। এটি একটি ধীর প্রক্রিয়া, তাপের সুপরিবাহী হওয়া প্রয়োজন। এই পরিবর্তনে পাত্রের চতুর্পাশের মাধ্যমে তাপ হইতে উচ্চ হইতে হয়। সমষ্ণ পরিবর্তনে বয়লের সূত্র মেনে চলে। সমষ্ণ লেখা অপেক্ষাকৃত কম খাড়া। তুমি যদি এখানে বুঝে বা মুখস্থ করে পড়ো, তাহলে তুমি এখানে প্রতিটি লাইন পড়বে, বা যদি এখানে ক্লিয়ার কনসেপ্ট রেখে পড়তে চাও, তাহলে তোমার যেটা পড়তে হবে যে তাপমাত্রা স্থির রাখা হয়, কেন তাপ স্থির রাখা হলো না? তাপ সরবরাহ অথবা গ্রহণ করতে হয় কেন? এটি একটা ধীর প্রক্রিয়া, এটি কেন দ্রুত প্রক্রিয়া হলো না? যে তাপের সুপরিবাহী হওয়া প্রয়োজন, কুপরিবাহী হলে কি হইতো? তাপ হইতে উচ্চ হইতে হয় কেন? এখানে নিম্ন হলে কি হতো? এখান থেকে যে প্রশ্ন এসে যায়, নিচে কিন্তু সমষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্য নয়, এখানে জাস্ট ওইগুলি চেঞ্জ করে দিবে যে সরবরাহ অথবা গ্রহণ করতে হয় না, এটি একটা ধীর প্রক্রিয়া, এখানে দিবে এটি একটা দ্রুত প্রক্রিয়া, সুপরিবাহী হওয়া প্রয়োজন, এখানে কুপরিবাহী হওয়া প্রয়োজন, নিম্ন হতে হয়, তারপর বয়লের সূত্র মেনে চলে না, সমষ্ণ লেখা অপেক্ষাকৃত কম খাড়া। তাহলে তোমরা এখানে এই 7টি ইনফরমেশন যেভাবে পড়ো না কেন, বুঝে পড়ো বা মুখস্থ করো, তোমার এখানে অনেক সময় লেগে যেতে পারে। তো তোমরা চাইলে এই 7টি টপিকসেও একটি ওয়ার্ডের মাধ্যমে আমি দেখিয়েছি যে একটি শব্দের মাধ্যমে কিভাবে পড়তে পারো। সেই শব্দটা মজার ব্যাপার হলে শব্দটা তোমাদের অন্য কোথাও থেকে নিয়েও আসতে হবে না, এই সমষ্ণ নিজেই এখানকার 7টি ইনফরমেশন বহন করে। দেখো, সমষ্ণ পরিবর্তন মানে সমান উষ্ণতা, উষ্ণতা মানে তাপমাত্রা, যেহেতু তাপমাত্রা স্থির সমান উষ্ণতায় থাকে। এরপরে সমষ্ণ সুপরিবাহী, সমষ্ণ সরবরাহ করতে হয়, এবং সমষ্ণ মতে মানে এটি বয়লের সূত্র মেনে চলে। তাহলে আমরা এখানে 4টি ইনফরমেশন পেয়ে যাব। এরপরে আমাদের উচ্চ তাপগ্রহিতা, এটা আমরা কোথায় পাবো? তোমরা লক্ষ্য করলে দেখবে যে সমান উষ্ণতা, এর ভিতরে আমরা পেয়ে যাব উচ্চ তাপগ্রহিতা। তাহলে আমাদের এখানে 5টি প্রশ্ন ইনফরমেশন আমাদের এখানে হয়ে যায়। এরপরে যে 2টি এখানে বাকি থেকে যায়, যেটি হলো ধীর প্রক্রিয়া এবং কম খাড়া। তো তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে যে ধীর প্রক্রিয়া এবং কম খাড়া এটার সঙ্গে সমষ্ণ প্রক্রিয়ার কোনো মিল নেই। তো তাহলে আমরা এখানে কি করব? তো এখানে জাস্ট একটু মডিফাই করলে আমরা এখানে মিল খুঁজে পাবো। সেটি হলো ধীর প্রক্রিয়া ইংলিশ স্লো এবং কম খাড়া এটি ইংলিশ শর্ট। তাহলে আমরা এখানে মিল খুঁজে পাবো। তার মানে এখানে আমাদের এই সমষ্ণের মধ্যেই প্রায় মোটামুটি সবগুলো ইনফরমেশনই এখানে ইনক্লুড হয়ে যায়। তো আমি এখানে দেখাবো কিভাবে এই টপিকটা তোমাদের কতটা ইম্পর্টেন্ট এবং প্রশ্নে তোমরা পারবে। মেডিকেলে এসেছিল, এটি রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? তাপের পরিবর্তন হয় না, তাপের বর্জন বা শোষণ করতে হয় না, গ্যাসের চাপ বা আয়তনের সম্পর্ক। তোমরা ওখানে দেখছো যে সমষ্ণ সমান উষ্ণতা, তাপের শোষণ বা বর্জন করতে হয় না, এটা হয় কোথায়? সমষ্ণ। তার মানে এখানে রুদ্ধতাপে তো হয় না। গ্যাসের চাপ আয়তনের সম্পর্ক পিভি সমান ধ্রুবক, পিভি গামা সমান ধ্রুবক, কেননা তোমরা জানো পিভি ধ্রুবক, এটি হচ্ছে বয়লের সূত্র। তাহলে বয়লের সূত্র মেনে চলে সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এখানে রুদ্ধতাপের প্রক্রিয়া মেনে চলে না। আর এখানে দেখে থাকবে এটি একটি ধীর প্রক্রিয়া, তোমরা ওখানে পড়লে স্লো প্রক্রিয়া, স্লো কার সমষ্ণ। তার মানে আমরা এখানে সহজেই বুঝতে পারবো এটি হলো অপশন বি। নিচে কোনটি রুদ্ধতাপের প্রক্রিয়া বৈশিষ্ট্য? তোমরা এখানে দেখে থাকবে বয়লের সূত্র অনুসরণ করে, ওখানে মানে আমি দেখিয়েছি ওটি সমষ্ণ প্রক্রিয়া, সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে না, এটি রাইট, এবং লেখ অপেক্ষাকৃত খাড়া, ওখানে কম খাড়া শর্ট পড়েছে, এবং অন্তরিত করতে হয়। তাহলে এখানে অপশন বি এবং সি। কোন প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির রেখে চাপ ও আয়তনের পরিবর্তন ঘটানো হয়? যেটি আমি প্রথমে দেখিয়েছিলাম, সমষ্ণ সমান উষ্ণতা। তার মানে এখানে তাপমাত্রা স্থির, অবশ্যই এখানে সি নাম্বার। এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই টপিক থেকে প্রশ্ন হয়েছে, যেমন রুদ্ধতাপীয় প্রক্রিয়া চাপ আয়তনের মধ্যে সম্পর্ক কি? পিভি কনস্ট্যান্ট, পিভি গামা কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। এখানে তোমরা দেখেই বুঝতে পারতেছো এখানে সি নাম্বার এবং ডি নাম্বার অপশনটি হবে না, এখানে এ অথবা বি, এই দুটি অপশনের মধ্যে একটি হয়ে যাবে। পিভি কনস্ট্যান্ট এটি বয়লের সূত্র। তো তোমরা এর আগে বললে যে বয়লের সূত্রটা সমর্থন করে সমষ্ণ প্রক্রিয়ায়, আর রুদ্ধতাপের প্রক্রিয়া করে না। তাহলে এখানে আমরা এখানেও বুঝতে পারবো যে এটি অপশন বি। কিভাবে পড়লে ভালো হবে? ফার্স্ট টাইমার দেখার জন্য, সেকেন্ড টাইমে কোনো খারাপ শিক্ষার্থীর মতো হওয়া প্রায় অসম্ভব। আমি এখানে একটি উদাহরণের মাধ্যমে বিভিন্ন স্টেজের স্টুডেন্টদের দেখিয়েছি। তো এটি সেকেন্ড টাইমার ভালো স্টুডেন্ট, এটি সেকেন্ড টাইমার খারাপ স্টুডেন্ট। ফার্স্ট টাইমার, তো এটি চান্সের ক্ষেত্রে তোমরা জেনে থাকবে সেকেন্ড টাইমার মোটামুটি চান্স পায়। এর কারণ এখানে এই জন্যে যে সেকেন্ড টাইমার যারা ভালো তারা মোটামুটি চান্সের কাছাকাছি চলে যায়, এবং ফার্স্ট টাইমার নতুন এন্ট্রি এবং সেকেন্ড টাইমারদের অবস্থান এখানে। এটা ছিল সৃজনশীলের আগ পর্যন্ত যে অবস্থানটি, সে সময় দেখা যেত যে সেকেন্ড টাইমার যারা ভালো তারা চান্স পেয়ে যায়, এখান থেকে খারাপ সেকেন্ড টাইম খারাপ স্টুডেন্ট চান্স পেয়ে যায়, ফার্স্ট টাইমার আবার হয় এই দুই পজিশনের যে কোনো একটি হয়ে যায়। বাট
সৃজনশীল হওয়ার জন্য বা 2011 সালের পর থেকে আরেকটি গ্রুপ এখানে এসে অ্যাড হয়, যে গ্রুপকে আমি বলি ফার্স্ট টাইমার স্পেশাল, যাদের ইন্টারমিডিয়েটে মোটামুটি সবগুলো পড়া হয়ে যায়। তো চান্সের ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট টাইমার স্পেশাল এবং সেকেন্ড টাইম ভালো দুই গ্রুপে চান্স পেয়ে যায়। তো এখানে ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইম যারা খারাপ আছে তারা এখান থেকে অনেক চেষ্টা করে এদের সমকক্ষ হতে চায়। অনেকে স্টুডেন্টদের দেখেছি আমি, তারা এরকমভাবে বলে যে আমি দিনে 24 ঘন্টা হলে পড়েও আমি মেডিকেল চান্স নেব। তো তাহলে তোমরা সেরকম যদি ট্রাই করতে চাও যে আমি 20 ঘন্টা বা 22 ঘন্টা পড়ে ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম বা ভালোদের সমকক্ষ হতে চাবো, তাহলে দেখবে যে তুমি এখানে বুঝে বা মুখস্থ করে পড়ো, একসময় হয়তো তুমি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের সমকক্ষ হতে পারবে, বাট আলটিমেটলি ততক্ষণে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমরা তো এখানে তোমার জন্য বসে থাকবে না, ওরা আলটিমেটলি সেই 3,500 কাঙ্ক্ষিত সিট দখল করে নেয়। তো তোমরা যদি এই দুই অবস্থান থেকে চান্স পেতে চাও তাহলে তোমাদের অবশ্যই এমন কিছু করতে হবে, তাদের সমকক্ষ হতে চাওয়ার চেষ্টা বাদ দিয়ে তোমাদের অল্টারনেটিভ একটি ওয়ে বের করে নিতে হবে। সেখানে বুদ্ধিদীপ্ত পড়াশোনা বলো বা তুমি যেমনভাবে পড়ো না কেন, তাদের থেকে যেন তুমি আগে যাও। তো তার জন্য তুমি এখানে অল্টারনেটিভ একটু ওয়ে বের করে নিবে, আর এই ওয়েটার নামই হলো শর্টকাট। তো ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম প্রস্তুতি যাদের খারাপ তাদের জন্য আমার উপদেশ, একটি টেক্সট বুক যতটা পারা যায়, শর্টকাট টেকনিক এবং একটি গাইড বুক প্র্যাকটিসের জন্য। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।